আচ্ছা, এখন পর্যন্ত ভর্তি হয়েছে কয়জন বলো? আমাকে একটু ইনভাইট দাও কাইন্ডলি। ও, সরাসরি মার্চ ফরওয়ার্ডে যাব। ওকে। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? যদি শুনতে পাওয়া যায় তাহলে কাইন্ডলি একটু সবাই কমেন্ট করি যে শুনতে পাওয়া যাচ্ছে, অথবা একটু কাইন্ডলি কমেন্ট করি। হ্যাঁ, শুনতে কি পাওয়া যাচ্ছে আমাকে? হ্যাঁ, মোর্শেদ বলেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। ওকে, আমরা শুরু করছি। জাভেদ, এক মিনিট। জাভেদ, ঠিক আছে। আজকে ব্যাংক জব প্রিপারেশনের ইংলিশের ফার্স্ট ক্লাস। তো আমরা যারা আছি নিশ্চয়ই আমাদের সবার কাছে একটা ক্লাস করবার মতো প্রস্তুতি নিয়েই বসেছি। তবুও কারোর সাথে যদি এরকম না থেকে থাকে তাহলে আমরা একটু সাথে অবশ্যই খাতা কলম রাখবো। হ্যাঁ, আর সাথে আমরা খাতা কলম রাখবো। যা কিছু জরুরি আমি একটু কাইন্ডলি লিখে দিব, তখন আমাদের সবাইকে একটু লিখে নিতে হবে। ঠিক আছে। তো আসলে আমরা অনেক ভারী কথা না বলে সরাসরি কিভাবে প্রস্তুতি শুরু করতে হয়, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো ব্যাংক জব প্রিপারেশনের মানেই কিন্তু হলো দুটো সাবজেক্ট, মানে সব থেকে যেটা ফোকাস দিয়ে সবাই পড়ায় এবং পড়ে, একটা হলো ইংলিশ আর একটা হলো ম্যাথস। তো অন্যান্য প্রিপারেশনের ক্ষেত্রে যেরকম ইংলিশ ম্যাথের সাথে অন্যগুলো সমানভাবে গুরুত্ব দিতে হয়, কিন্তু ব্যাংক জব প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ইংলিশ এবং ম্যাথটাই সব থেকে গুরুত্বপূর্ণ। বাকিগুলো মানে এ দুটোতে যে ভালো করবে সে কিন্তু অন্যগুলো তেমনিতেই ভালো করবে। তো এখন আমাদের যারা ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিয়ে থাকে এরকম হাজারো হাজারো শিক্ষার্থী কিন্তু ইংলিশের দুর্বলতায় ভোগে, যে ইংলিশটা ভালো না করার কারণে তারা আসলে তাদের কাঙ্ক্ষিত চাকরিটি পাচ্ছে না। তো আপনাদেরকে যেটা বলতে চাই আজকে সেটা হলো, ইতিমধ্যে যারা ব্যাংকের বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা তো বুঝতেই পারছেন যে আসলে পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, প্রশ্নের প্যাটার্ন কিভাবে হয়, কি পড়লে একটু ভালো করা যায়, হয়তো বুঝতে পারছেন। অনেকে 4-5টা-6টা পরীক্ষা দিয়েও আসলে প্রশ্নের প্যাটার্ন বুঝে উঠতে পারেন না। আমরা দীর্ঘদিন ধরে যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছি, তো সেখান থেকেও যেটা অভিজ্ঞতা দেখা যাচ্ছে, একজন 10-12টা বা 15টাও পরীক্ষা দিয়ে ফেলছে এবং সে প্রচুর পড়ছে, পরীক্ষাও দিচ্ছে, কিন্তু তার পরীক্ষা দিয়ে সে সন্তুষ্টি পাচ্ছে না যেভাবে পরীক্ষা হওয়া উচিত।
এর একটি বড় কারণ, কথা বলে যেটা বোঝা যায় সেটা হলো পুরো প্রশ্নটা সম্বন্ধে তার একটা খুব ক্লিয়ার আইডিয়া নেই। এই পুরো একটা প্রশ্নটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া না থাকার কারণে কি হচ্ছে যে সে হয়তো এমন একটা জায়গা থেকে প্রচুর পড়ছে যেখান থেকে প্রশ্ন আসে কম, আবার যেখান থেকে প্রশ্ন বেশি আসে অল্প পড়েও সে জায়গাটা হয়তো সে একটু কম পড়ে ফেলছে। আবার কি হচ্ছে, সব থেকে বড় যে ভুলটা হচ্ছে, সকল কোচিং এ বিভিন্ন বইতে সে কি পড়ছে, ইংলিশের প্রচুর রুলস পড়ছে, পার্ট অফ স্পিচের উপরে, মডিফায়ারের উপরে শত শত রুলস সে পড়ছে, তাকে ক্লাসেও রুল পড়ানো হচ্ছে, রুল লিখে দেওয়া হচ্ছে। কিন্তু মুশকিল হলো, যেমন একজন স্টুডেন্টকে পড়ানো হচ্ছে যে মডিফায়ার পড়ানো হচ্ছে, তো মডিফায়ার পড়ানোর জন্য তাকে 3 বোর্ড 4 বোর্ড নিয়ম লিখে দেওয়া হলো, সেও খাতায় প্রচুর নোট করলো। এখন আমি এটা একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে যারা ব্যাংক জব এর পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমি ইংলিশের ক্ষেত্রে হেল্প করছি। তো আমি সেখান থেকে জানি, একটা যে কোনো ব্যাংকের পরীক্ষায় তো কোথাও 20টা প্রশ্ন থাকুক, কোথাও 25টা প্রশ্ন থাকুক, তো আমরা ধরে নিলাম যে 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্নের মধ্যে কি হয় যে অনেকের ক্ষেত্রেই এই 20টা প্রশ্নের মধ্যে কিন্তু লেখা থাকে না যে কোনটা কোন টপিকের প্রশ্ন। যেমন লেখা থাকে না যে প্রশ্ন নাম্বার 1 থেকে 5 এটা হলো পার্ট অফ স্পিচের, প্রশ্ন নাম্বার 6 থেকে 10 এই প্রশ্নগুলো হলো মডিফায়ারের। এরকম যেহেতু বলা থাকে না, তো অধিকাংশ স্টুডেন্ট কি হয় যে প্রশ্নটা পড়ে সে বুঝতে পারে না এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন। এবং ব্যাংক জবের প্রশ্নের এখানেই একটা ভিন্নতা আছে, সেটা কি, আগের প্রশ্নগুলোতে প্রশ্নের উপরে একটা ডিরেকশন দিয়ে দেওয়া হতো যে এই প্রশ্ন থেকে এটা করুন। ইদানিংকার প্রশ্নে কি হচ্ছে যে জাস্ট একটা বড় লাইন তুলে দেওয়া হচ্ছে, তার মধ্যে কিছু জায়গা আন্ডারলাইন করে দেওয়া হচ্ছে, অথবা মানে মাঝে মধ্যে পুরো কোনো ডিরেকশন ছাড়া শুধু বাক্য তুলে দেওয়া হয়। তো বাক্য তুলে দেওয়া বাক্য থেকে বুঝতে পারতে হয় এখানে ভুলভাল কি আছে অথবা কি করতে হবে। মানে একজনের দুর্দান্ত মানে যদি দখল না থাকে ইংরেজির প্রতি, তাহলে কিন্তু সে এই প্রশ্ন দেখেই মানে কিছু বুঝে উঠতে পারবে না। এখন আমাদের সমস্যাটা হয় কি, আমরা ক্লাসরুমে স্টুডেন্টদেরকে মডিফায়ারের 50টা রুল পড়াই, রিডান্ডেন্সি প্যারালালিজমের শত শত রুল পড়াই, কিন্তু এই রুল সে মুখস্থ করে, পরীক্ষার হলে তো ভাই রুল আসে না। যেমন কোন পরীক্ষাতে বলে না আপনি প্যারালালিজমের 5টি রুল লিখে দিন, আপনি রিডান্ডেন্সির 3টি রুল লিখে দিন। কি হয়, সেখান থেকে এক্সাম্পল আসে, বাক্য আসে, প্রশ্ন আসে। এখন আমাদের পড়াশোনার পদ্ধতিগত ভুলটা হচ্ছে এখানেই, পরীক্ষায় আসে প্রশ্ন, আমরা ক্লাসে পড়াই রুল। আবার উল্টো করে যদি বলি, আমরা ক্লাসে কি পড়াচ্ছি তাকে, শত শত রুল মুখস্থ করাচ্ছি, কিন্তু পরীক্ষায় তো রুল আসে না, পরীক্ষায় আসে হলো প্রশ্ন মানে বাক্য। তাহলে একটা স্টুডেন্ট রিডান্ডেন্সির অনেক রুল জানা সত্ত্বেও সে কিন্তু পরীক্ষার হলে গিয়ে রিডান্ডেন্সি থেকে প্রশ্ন আসা সত্ত্বেও আনসার করতে পারছে না। কেন? কারণ ওই প্রশ্নটা দেখেই সে বুঝতে পারছে না এই প্রশ্নটা কোন চ্যাপ্টারের। আমাকে অনেক স্টুডেন্ট বলেছে যে ভাইয়া, মানে এই প্রশ্নটার পাশে যদি কেউ বলেও দিত যে এই প্রশ্নটা কিন্তু রিডান্ডেন্সি চ্যাপ্টারের, তাহলে আমি আনসার করতে পারতাম। কিন্তু এত অল্প সময় প্রশ্ন পড়েই বুঝতে পারছিলাম না এটা আসলে কোন চ্যাপ্টারের। এখন এটা কেন হয়? এটা হওয়ার একমাত্র কারণ, আমরা ক্লাসে শত শত রুল পড়াই, সেখানে আমরা প্রশ্ন পড়াই না, মানে বাক্য পড়াই না, প্রয়োগ পড়াই না। আমরা পড়াই নিয়ম, পরীক্ষায় আসে প্রয়োগ। এই ভুলের কারণেই আমরা আর ভালো করতে পারি না। তার উচিত কি ছিল? উচিত হলো ভাই, রুল তো আমরা সেই ছোটবেলা থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সারা জীবন রুল পড়েছি। রুল পড়েই যদি ইংরেজি শেখা যেত, রুল পড়েই যদি ভালো করা যেত, তাহলে তো এখন আমাদের মাস্টার্স পাস করে আবার ক্লাস 8, 9, 10 ইন্টারের পড়াশোনা আমরা কেন করব? এর মানে এই যে রুল মুখস্থ করা না বুঝে না বুঝে, এটা শতভাগ ভুল ছিল। সেই ভুল থাকার কারণে এখন আমরা আবারও সেই ভুল করে পড়ি, কিন্তু পরীক্ষায় ভালো করি না। তাহলে সিস্টেমটা কি করতে হবে, কি আসলে করতে হবে যেটা ভাইয়া, আমরা রুল পড়বো না, আমরা সরাসরি প্রয়োগ পড়ব। তাহলে রুল তো লাগবে, হ্যাঁ। আগে রুল মানে আমরা কি করি, 10 লাইনের রুল পড়ি, একটা এক্সাম্পল পড়ি, এইটা করা যাবে না। কি করতে হবে, আমরা একটা রুলস পড়বো, তার থেকে 10টা এক্সাম্পল করব, 10টা বাক্যে প্রয়োগ দেখব। তাহলে হবে কি, ওই রকম একটা রুল থেকে যখন আমি 10টা বাক্য প্রয়োগ করব, 10টা বাক্যের মধ্যে তার প্রয়োগটা দেখব, তখন পরীক্ষার হলে ওরকম বাক্য দেখার সাথে সাথেই বুঝতে পারবো, ও এরকম বাক্য তো আমি প্র্যাকটিস করেছি। কিন্তু আমি এত রুল মুখস্থ করা সত্ত্বেও আমি পরীক্ষায় প্রশ্ন দেখে বুঝতে পারি না কেন এটা কোন চ্যাপ্টারের, কারণ আমি পড়েছি রুল,
আমাকে পড়ানো হয়েছে রুল, পরীক্ষাতে রুল আসে না, আসছে প্রয়োগ। তাহলে আমাদের যেটা প্রথম ভুল ধারণাটা ভাঙতে হবে ভাইয়া, আমরা যেরকম একাডেমিক লাইফে শত শত রুল শিখে এসেছি, অর্থ না বুঝে, শব্দের অর্থ, বাক্যের অর্থ না বুঝে আমরা শুধু রুল পড়ে এসেছি, এগুলো কোনো কাজে আসবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রচুর প্রয়োগ করতে হবে। এখন আমি একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হলো অনেকেই বলে থাকে যেটা যে আসলে বিসিএস এর ইংলিশ, ব্যাংকের ইংলিশ বা অন্যান্য ইংলিশের কি তফাৎ আছে? ইংলিশ তো ইংলিশ। আসলে এটাই সত্য। যেমন বিসিএস এর জন্য ইংলিশে টেন্স 12 প্রকার, ব্যাংকের জন্য তো আর 16 প্রকার না। তাহলে আবার যদি বলি যে ঠিক আছে, মানে গো মানে ব্যাংকে হলো যাওয়া, আর বিসিএস এ গো মানে খাওয়া, এরকম তো না। তাহলে